এবার হরমুজে যুদ্ধের ইঙ্গিত দিয়ে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। আমেরিকার সাথে সরাসরি বৈঠক কেন করবে না তেহরান? গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। গোপন রয়েছে তার অবস্থান। ইরানের দায়িত্বে কে, কারা চালাচ্ছে খামেনির দেশ? আমেরিকার দাপট ঘুরিয়ে দিয়ে ভারতের রুশ ঘাঁটি বানাচ্ছে পুতিনের দেশ। ৩,০০০ রুশ সেনা, 10টি যুদ্ধ বিমান, ট্রাম্পকে আতঙ্কে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের হুমকি দিল ইরান। আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানি সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী হরমুজে অবরোধ, ডাকাতি ও জলদস্যুতা অব্যাহত রাখলে কঠোর জবাব দেবে ইরান। এরই মধ্যে পাকিস্তানে গেলেও আমেরিকার সাথে সরাসরি বৈঠকে বসার বিষয়টি সাফ নাকচ করে দিয়েছে ইরান। ফলে আবারও অনিশ্চয়তার মুখে ইরান ও আমেরিকার যুদ্ধবিরতি। বিশ্লেষকরা বলছেন, সরাসরি আলোচনায় না বসলে দ্রুত যুদ্ধ শেষের সম্ভাবনাও কম। কি ঘটবে আসছে দিনগুলোতে? বিশ্ব কি বিপর্যয় থেকে রেহাই পাবে না? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আমেরিকার সাথে সরাসরি আলোচনা করবে না ইরান, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তানে গেলেও মূলত তিনি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। আর ইসলামাবাদকে জানানো ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো আমেরিকা বা ট্রাম্প প্রশাসনের বিশ্বস্ত বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের কাছে পৌঁছে দেবে পাকিস্তান। তবে পাক নেতাদের সাথে কি আলোচনা হয়েছে ইরানি প্রতিনিধি দলের? যুদ্ধবিরতির জন্য কি কি শর্ত দিয়েছে ইরান? আমেরিকা কি মানবে সেসব শর্ত? নাকি যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে আবারও যুদ্ধে জড়াবে ইরান ও আমেরিকা? আমেরিকার প্রতিনিধিরা কি ইরানের সাথে সরাসরি বৈঠক না করেই পাকিস্তান থেকে দেশে ফিরে যাবে? কেন আমেরিকাকে বিশ্বাস করছে না ইরান? ইরান জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও তারা একমত হয়েছেন। কিন্তু আমেরিকার সাথে সমঝোতার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। আর মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনায় না বসার বিষয়ে এখনও অনড় অবস্থান ইরানের। কিন্তু কেন সরাসরি আলোচনা চায় না ইরান? মূলত বরাবরের মতোই ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে চরম অবিশ্বাস ও সংশয় জানিয়েছে খামেনির দেশ। তারা বলছে, এর আগেও আমেরিকার সাথে আলোচনার মধ্যেই ইরান জুড়ে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ফলে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আর সরাসরি আলোচনায় না বসলে দ্রুত বড় ধরনের কোনো সাফল্যের সম্ভাবনা খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান সফরে গেলে গোটা বিশ্বে আশার আলো ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতি আসবে এই আশায় গোটা বিশ্বের নজর এখন পাকিস্তানের দিকে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইরান। দ্বিতীয় দফায় শান্তি আলোচনা যখন অনিশ্চিত, তখন দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধে উত্তাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আমেরিকা নৌ অবরোধ অব্যাহত রাখলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS রাফায়েল পেরাল্টা ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের পর এই হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দুটি জাহাজ জব্দ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে তেহরানের হুমকি সত্ত্বেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অবরোধের পরিধি বাড়ানোয় মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে এখন বিশ্বের কোথাও কোনো জাহাজ চলাচল করতে পারছে না বলেও দাবি করেন তিনি। আর পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় বাড়ছে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা। এমন অবস্থায় আমেরিকা আবারও হামলা শুরু করলে তা প্রতিরোধের সক্ষমতা ইরানের আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের আঘাত প্রতিরোধে প্রস্তুত ইরান। দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই 1000-এরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করা হচ্ছে ইরান জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার অস্ত্র প্রতিষ্ঠানে। এমনকি মার্কিন ও ইসরায়েলি হামলায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন প্রক্রিয়া চলবে। এছাড়া চলমান যুদ্ধে ইরানের মোট অস্ত্র মজুতের মাত্র অর্ধেক ব্যবহার করা হয়েছে, বাকি অর্ধেক এখনও অক্ষত রয়েছে।
যদিও মার্কিন অস্ত্র মজুত কমে যাওয়ার খবর দিয়েছে খোদ আমেরিকার বিভিন্ন সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামলার মাত্রা বাড়িয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেও হামলা চলবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি একাধিক অস্ত্রোপচারের পর রয়েছেন আড়ালে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোস্তফার গোপন অবস্থানের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় রাষ্ট্র পরিচালনায় গুরুতর সিদ্ধান্ত নিচ্ছেন গোপনেই। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, মোস্তফা খামেনি সরাসরি দায়িত্ব পালন করতে না পারার কারণে ক্ষমতার কেন্দ্র এখন কি ইরানের সেনাবাহিনী? এই সুযোগে কি বাড়ছে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের প্রভাব? ইরানের অভ্যন্তরে এই পরিবর্তন কি সংকেত দিচ্ছে? বিস্তারিত মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে গেলেও ইরানের ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর দিকে বেশি ঝুঁকে পড়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শরীরে বেশ কিছু বড় ধরনের অস্ত্রোপচার রয়েছে। এর ফলে তিনি রাষ্ট্র পরিচালনায় সরাসরি নজর দিতে পারছেন না। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি শাসনভার গ্রহণ করেন। গেল মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। এ পর্যন্ত তার কোনো অডিও বা ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি। প্রতিবেদন সূত্রে জানা গেছে তার পায়ে একাধিক অস্ত্রোপচার হয়েছে, এমনকি কৃত্রিম পা লাগানোর প্রয়োজনও হতে পারে। হাতেও অস্ত্রোপচার করা হয়েছে। আর মুখমণ্ডল বা ঠোঁটে গুরুতর দগ্ধ হওয়ার কারণে কথা বলতেও সমস্যার মুখে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে সামরিক নেতৃত্বের দিকে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড কোরের অভিজ্ঞ কমান্ডাররা এখন নিরাপত্তা, সামরিক কৌশল এবং পররাষ্ট্রনীতির মূল সিদ্ধান্ত নিচ্ছেন। উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা তার সঙ্গে সরাসরি দেখা করার বিষয়ে এড়িয়ে চলছেন, কারণ তাদের যাতায়াতের কারণে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোজতবার গোপন অবস্থানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যোগাযোগের মাধ্যমগুলো সীমিত হয়ে পড়ায় মোজতবার কাছে বার্তা পৌঁছানোর জন্য বিশেষ বার্তা বাহনের মাধ্যমে একটি নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। সড়ক ও মহাসড়ক পাড়ি দিয়ে বার্তাগুলো অজ্ঞাত স্থানে পৌঁছানো হয়। মোজতবার জবাবও একই গোপন পথ ধরে ফেরত আসে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এদিকে সম্প্রতি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে গোপনে চিকিৎসা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানুয়ারিতে রোগ শনাক্ত হওয়ার পর মার্চে জেরুজালেমে সম্পন্ন হয় সফল অস্ত্রোপচার, যা এতদিন হার্নিয়া অপারেশন হিসেবে জানানো হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন। আর এসব তথ্য জানালেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই। হঠাৎই নিজের স্বাস্থ্য নিয়ে এমন তথ্য জানিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটান তিনি। তবে পুরো অঞ্চল জুড়ে যখন চলছে তীব্র যুদ্ধ, তখন কেন এই নিজের স্বাস্থ্যের গোপন কথা প্রকাশ করলেন নেতানিয়াহু? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। গত 24 এপ্রিল এক ভিডিও বার্তায় তিনি জানান যে তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং গোপনে তাকে চিকিৎসাও নিতে হয়েছে। গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য এমনকি মৃত্যু নিয়েও নানা গুঞ্জন ওঠে। এই প্রথম নিজেই বিষয়টি জনসমক্ষে স্বীকার করলেন নেতানিয়াহু। এটির একটি প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর ক্যান্সার ধরা পড়েছিল 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার প্রোস্টেটে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন চিকিৎসকরা। এরপর বায়োপসি করার পর নিশ্চিত হওয়া যায় যে সেটি ক্যান্সার। তবে নেতানিয়াহু জানান ক্যান্সারটি একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। সিএনএনের খবর অনুযায়ী রোগটি তার শরীরে অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, অর্থাৎ এটি ছিল লোকালাইজড বা একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ। চিকিৎসার বিষয়ে নেতানিয়াহু জানান,
যে মার্চ মাসে জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই অস্ত্রোপচারটি ছিল অত্যন্ত গোপনীয়। ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল যে তিনি একটি হার্নিয়ার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এখন জানা যাচ্ছে যে সেই হার্নিয়ার অপারেশনের আড়ালে আসলে তার প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন যে আধুনিক প্রযুক্তির সাহায্যে রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের সেই আক্রান্ত অংশটি সফলভাবে অপসারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেই সময়টাতে অনলাইনে তার মৃত্যুর গুঞ্জন ও এআই ভিডিওর বিতর্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে নেতানিয়াহুর শারীরিক অবস্থা স্থিতিশীল। আল জাজিরার তথ্যমতে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং বর্তমানে ক্যান্সারের কোনো লক্ষণ ছাড়াই স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের বরাত দিয়ে নেতানিয়াহু জানিয়েছেন যে তার আর কোনো বাড়তি থেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন নেই, তবে থাকতে হবে নিয়মিত পর্যবেক্ষণে। গার্ডিয়ানের এক বিশ্লেষণে বলা হয়েছে নেতানিয়াহুর এই অসুস্থতার খবর এমন এক সময় সামনে এলো যখন ইসরায়েল গাজা, লেবানন ও ইরান যুদ্ধ নিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ৭৪ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে দেশটির বিরোধী দলগুলো মাঝে মধ্যেই প্রশ্ন তুলছিল। বিশেষ করে গত বছর হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর থেকে তার ফিটনেস নিয়ে নানান আলোচনা শুরু হয়। তবে নেতানিয়াহু তার ভিডিও বার্তায় জনগণকে আশ্বস্ত করেছেন যে তিনি দেশের দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ সুস্থ ও সক্ষম। সাধারণ মানুষের কাছে বিষয়টি পরিষ্কার করতেই নেতানিয়াহু এখন গোপনীয়তা ভেঙে এই তথ্য প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই প্রথম নিজেদের ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিল ভারত। ৮ বছরের চেষ্টার পর মস্কো ও নয়াদিল্লির মধ্যে কার্যকর হল রিলোস চুক্তি। দ্বিপাক্ষিক পার্টনারশিপের আওতায় ভারতের মাটিতে ৩,০০০ সেনা, 10টি ফাইটার জেট ও 5টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারবে ক্রেমলিন। সেই সাথে একে অপরের নির্ধারিত সামরিক ঘাঁটি ও সিপোর্ট ব্যবহার করতে পারবে দুই দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা কারণে চলমান টানাপোড়েনকে উপেক্ষা করে মোদী সরকারের নেওয়া এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে সৃষ্টি করেছে ব্যাপক তোলপাড়। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের মাটিতে ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং 10টি অত্যাধুনিক ফাইটার জেট নামাচ্ছে রাশিয়া। ইতিহাস বদলে দিয়ে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। দীর্ঘ ৮ বছরের দর কষাকষির পর ভারত রাশিয়ার মধ্যে কার্যকর হয়েছে রিলোস নামের অত্যন্ত শক্তিশালী এক সামরিক চুক্তি। দ্বিপক্ষীয় এই সমঝোতার ফলে দুই দেশ পাবে একে অপরের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং সিপোর্ট ব্যবহারের আইনি অধিকার। এই পার্টনারশিপকে মোদী সরকারের নেয়া চরম সাহসী ও ঝুঁকিপূর্ণ চাল বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। এমন চুক্তির জেরে প্রশ্ন উঠেছে, ভারতকে কি রাশিয়ার নতুন ঘাঁটি বানাচ্ছেন ভ্লাদিমির পুতিন? কি ঘটছে পর্দার আড়ালে? দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর ক্রমেই পরিণত হচ্ছে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর নতুন রণক্ষেত্রে। মস্কো ও নয়াদিল্লির মধ্যকার সাম্প্রতিক চুক্তির বড় ধাক্কা লাগবে ওয়াশিংটনে। রুশ তেল কেনার কারণে আগে থেকেই মার্কিন চাপের মুখে আছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্কের মাঝেই রাশিয়ার সামরিক উপস্থিতির অনুমতি দিল নয়াদিল্লি। এই পদক্ষেপ আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে ফেলছে সরাসরি চ্যালেঞ্জের মুখে। ভারত মহাসাগরে রাশিয়ার আনুষ্ঠানিক প্রবেশ আমেরিকার একক আধিপত্যকে খর্ব করতে পারে। অন্যদিকে মস্কোর সঙ্গে বেইজিংয়ের বন্ধুত্ব থাকলেও ভারতীয় সমুদ্রে রাশিয়ার ঘাঁটি চীনকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিতে পারে। সামরিক সরঞ্জামের জন্য ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার উপর অনেকাংশেই নির্ভরশীল। পশ্চিমা বিশ্ব মস্কোকে একঘরে করতে চাইলেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মোদী সরকার। রিলোস চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরে পা রাখার সুযোগ হল রাশিয়ার। পাল্টা ফায়দা হিসেবে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্রপথ ব্যবহারের সুযোগ পাবে ভারত। এর মধ্য দিয়ে চীনের একচেটিয়া আঞ্চলিক প্রভাব মোকাবেলার সুযোগও পাবে নয়াদিল্লি। অবশ্য ভারত সবসময়ই দাবি করে আসছে তারা মাল্টি অ্যালাইনমেন্ট বা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। আর এ কারণেই আমেরিকার সাথে সমঝোতা থাকার পরেও রাশিয়ার সঙ্গেও তারা ধরে রাখছে গভীর বন্ধুত্ব।
রিলোস চুক্তির মাধ্যমে মস্কো ও দিল্লি একে অপরের জন্য এমন এক লজিস্টিক ব্রিজ তৈরি করল যা কেবল দুই দেশের সামরিক শক্তিই বাড়াবে না, বরং বৈশ্বিক নিষেধাজ্ঞার সময় চাপ মোকাবেলা করতেও সাহায্য করবে। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি বার্তা দিচ্ছে, ট্রাম্পের অর্থনৈতিক চাপ কিংবা চীনের আঞ্চলিক দাপট কোনো কিছুই তাদের সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারবে না। একই সঙ্গে মোদী সরকার যেন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, নয়াদিল্লি কোনো বিশেষ ব্লকের অনুসারী নয়, বরং নিজেদের স্বার্থে যে কোনো দেশের সাথেই তারা রাখতে পারে গভীর সম্পর্ক। ভারত মহাসাগরে রাশিয়ার সরাসরি উপস্থিতি চ্যালেঞ্জ করবে পশ্চিমাদের প্রভাবকে, আর এর ফলে ভবিষ্যতে এই অঞ্চলের নিয়ন্ত্রণ কোনো একটি শক্তির হাতে থাকবে না। মস্কোর সামরিক শক্তি আর নয়াদিল্লির ভূরাজনৈতিক অবস্থান তৈরি করছে নতুন এক আঞ্চলিক মেরুকরণ। চীন, রাশিয়া, পাকিস্তানের সুসম্পর্ক আর ভারতের মাটিতে মস্কোর কৌশলগত অবস্থান এই অঞ্চলে পুরোপুরি একঘরে করে দেবে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে রাশিয়ার সবচেয়ে আস্থাভাজন হতে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হতে পারে নতুন আরেক প্রতিযোগিতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীর ভয়াবহ মানবিক সংকটের চিত্র প্রকাশ পেয়েছে। যুদ্ধরত অনেক সেনা পর্যাপ্ত খাবার ও পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছেন। সামাজিক মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইউক্রেন জুড়ে। এই ঘটনার জেরে এরই মাঝে দায়িত্বে থাকা এক শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মাসের পর মাস পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাবে জীর্ণ ও কঙ্কালসার হয়ে পড়েছেন অনেক ইউক্রেনীয় সেনা। সম্প্রতি এরকমই একদল সেনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইউক্রেন জুড়ে। 24 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে আনাস্তাসিয়া সিলচুক নামের এক সেনার স্ত্রীর পোস্ট থেকে এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। ওই নারী তার স্বামীর সহযোদ্ধাদের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এসব ছবিতে দেখা যায় অপুষ্টির কারণে 4 জন সেনার শরীর হাড্ডিসার হয়ে গেছে, তাদের পাঁজরের হাড় বেরিয়ে এসেছে, পেট ঢুকে গেছে ভেতরে, হাত ও বাহু শুকিয়ে গেছে। ওই সেনাদের স্বজনরা জানান, উত্তর পূর্ব ইউক্রেনের কুপিয়ান্স্ক শহরের কাছে ওস্কিল নদী সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল রক্ষায় টানা 8 মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন এই সেনারা। সেখানে কেবল ড্রোনের সাহায্য দিয়ে খাবার ও ওষুধ পাঠানো হয়। সিলচুক লেখেন, যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় এই সেনাদের এক একজনের ওজন ছিল 80 থেকে 90 কেজির ওপরে, কিন্তু এখন তাদের ওজন 50 কেজিতে নেমে এসেছে। তিনি বলেন, এমন ঘটনা অনেক সময়ই ঘটেছে যে একবার খাবার পৌঁছে দেওয়ার পর টানা 10 দিন আর কোনো খাবার সেখানে যায়নি। জীবন বাঁচাতে বৃষ্টির পানি ও তুষার গলিয়ে খেতে হয়েছে সেনাদের। সিলচুক আরও জানান, এই সেনারা সর্বোচ্চ টানা 17 দিনও না খেয়েছিলেন। রেডিওর মাধ্যমে বারবার আকুতি জানানো হলেও কেউ তাদের কথা কানেই তোলেনি। আমার স্বামী আর্তচিৎকার করে ভিক্ষা চেয়েছে, বলেছে খাবার ও পানি নেই, কিন্তু তাদের কথা শোনা হয়নি। এমনটা একবার নয়, বারবার ঘটেছে। আরেক সেনার আত্মীয় ইভানা পোভেরেজনিউক জানান, 14th সেপারেট মেকানাইজড ব্রিগেডকে ভয়াবহ কঠিন এক পরিস্থিতিতে ফেলা হয়েছে। ক্ষুধার জ্বালায় অনেক যোদ্ধা যুদ্ধক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলছেন। তার বাবাকে কোনো মতে ওই রণাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হলেও অন্য সেনারা এখনও ওই পরিস্থিতিতে আটকে আছেন। এসব বিষয় সামনে আসায় তীব্র বিতর্ক সৃষ্টির ফলে এরই মাঝে সেনাদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা শীর্ষ কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্রিগেডের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে কিছু সেনা দলের কাছে রসদ সরবরাহে ঘাটতি হয়েছে। রুশ সেনাদের সম্মুখ সারির খুব কাছাকাছি হওয়ায় সেসব জায়গায় কেবল আকাশপথেই খাবার সরবরাহ করা সম্ভব, কিন্তু শত্রু বাহিনীর ড্রোন ব্যবহার করে প্রতিনিয়ত খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সরবরাহে বাধা দেওয়ায় এই লজিস্টিক সংকট তৈরি হয়। এদিকে এরই মাঝে সিলচুক জানিয়েছেন, বিষয়টি জনসমক্ষে আসার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, নতুন কমান্ডার নিয়োগ দেয়া হয়েছে। তিনি আমাকে ফোন করে জানিয়েছেন সমস্যার সমাধান হচ্ছে। আমার স্বামী জানিয়েছে, গত 8 মাসে সে যতটা না খেয়েছিল এর মাঝে তার চেয়ে বেশি খাবার পেয়েছে। তবে দীর্ঘদিন অভুক্ত থাকায় তাদের পাকস্থলী সংকুচিত হয়ে গেছে। তারা জানে না পরের দিনের খাবার পাবে কিনা। এই সেনাদের সুচিকিৎসা ও তাদের অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন।
ইউক্রেনের সামরিক কমান্ড পুরো ঘটনার বিস্তৃত তদন্ত শুরু করেছে। সেনাদের কাছে খাবারের নতুন চালান পৌঁছে দেয়া হচ্ছে এবং অনুকূল পরিস্থিতি তৈরি হওয়া মাত্রই ওই এলাকায় আটকে পড়া সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরে বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী ইনজেকশনের বিকল্প হিসেবে এবার সামনে আনা হচ্ছে আরও 3টি কঠোর পদ্ধতি: ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ স্পৃষ্ট করা এবং বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কেন হঠাৎ এই পরিবর্তন? এই পদ্ধতিগুলো বাস্তবে কতটা ভয়ঙ্কর হতে পারে? মুর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভয়াবহ 3টি পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্র। আগে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিলেও এখন আরও ভয়ঙ্কর পথে হাঁটছে দেশটি। কিন্তু কেন এই পথ বেছে নিচ্ছে ট্রাম্প প্রশাসন, আর কিভাবে করা হবে সেই মৃত্যুদণ্ড কার্যকর? রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ফেডারেল অপরাধে দোষীদের মৃত্যুদণ্ড দিতে আগে প্রাণঘাতী ইনজেকশনের প্রয়োজন হতো। সম্প্রতি ঔষধের ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধে মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে ফায়ারিং স্কোয়াড পদ্ধতিতে দণ্ডিত ব্যক্তিকে একটি চেয়ারে বেঁধে মাথা কাপড়ে ঢাকা হয়। হৃৎপিণ্ড বরাবর সাদা কাপড় বা চিহ্ন লাগানো হয়। এরপর 3 থেকে 5 জনের একদল প্রশিক্ষিত বন্দুকধারী 15 থেকে 20 ফুট দূরত্ব থেকে একসাথে হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি করে। অনেক সময় একজন বন্দুকধারীর রাইফেলের ভেতর নকল গুলি রাখা হয়, যাতে কেউ নিশ্চিত হতে না পারে কার গুলিতে মৃত্যু হয়েছে। দ্বিতীয় পদ্ধতি হলো বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুদণ্ড। দণ্ডিত ব্যক্তিকে একটি বিশেষ কাঠের চেয়ারে চামড়ার বেল্ট দিয়ে শক্ত করে বাঁধা হয়। তার মাথায় একটি ধাতব টুপি এবং পায়ে আরেকটি ইলেকট্রোড লাগানো হয়। টুপির ভেতর লবণাক্ত জলে ভেজানো স্পঞ্জ রাখা হয়, যাতে বিদ্যুৎ ভালোমতো প্রবাহিত হতে পারে। জল্লাদ সুইচ টিপলে 500 থেকে 2000 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ দণ্ডিতের শরীরের মধ্যে প্রবাহিত হয়। 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত কয়েক দফায় এই শক দিলে উচ্চ ভোল্টেজের কারণে হার্ট ফেলিওর এবং মস্তিষ্কের মৃত্যু ঘটে। তৃতীয়টি হলো গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ। ব্যক্তিকে একটি বায়ুরোধী কাচের ঘরে চেয়ারে বেঁধে রাখা হয়। চেয়ারের নিচে সালফিউরিক অ্যাসিড ভর্তি একটি পাত্র থাকে। বাইরে থেকে একটি লিভার টানলে পটাশিয়াম বা সোডিয়াম সায়ানাইড দানা অ্যাসিডের পাত্রে পড়ে, যা থেকে মারাত্মক বিষাক্ত হাইড্রোজেন সায়ানাইড গ্যাস উৎপন্ন হয়। বিষাক্ত গ্যাস রক্তে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বন্ধ করে দেয়, ফলে শ্বাসরোধ হয়ে 6 থেকে 18 মিনিটের মধ্যে মৃত্যু ঘটে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর জোরদার করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে 2021 সালে নিজের প্রথম মেয়াদের শেষ দিকে দীর্ঘ 20 বছরের বিরতি ভেঙে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় অল্প কয়েক মাসের মধ্যেই 13 জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।